আচ্ছা, তো আমরা আজকে কথা বলা শুরু করব হচ্ছে হায়ার ম্যাথের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা আমাদের ইন্টারমিডিয়েটেও খুব ভালোভাবে প্রয়োজন হয়। সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশনের আমরা আজকে দেখতেছি এইচএসসি লেভেলের অংশটা, বাইনোমিয়াল এক্সপ্যানশন। এটা কোথা থেকে আসে, কেন এটার প্রয়োজন হয়েছে আমাদের জীবনে, সবকিছু নিয়ে আমরা আজকে ধীরে ধীরে আলোচনা। বাইনোমিয়াল এক্সপ্যানশন কথাটা বলতে বাংলায় বোঝা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। বাই মানেই হচ্ছে কি দ্বি বা দুই, আর নোমিয়াল মানে হচ্ছে ধরো হচ্ছে পদ বিশিষ্ট আর কি। হ্যাঁ, পদ বোঝায় দ্বিপদ। আর এক্সপ্যানশন মানে বিস্তৃতি, এটা তো জানা কথা, একটু বাংলা আমরা সবাই পারি। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি, তাহলে দুইটা পদের মধ্যে, দুইটা পদের জন্য যে বিস্তৃতি সূত্রগুলা, সেটাকে আমরা বলতেছি দ্বিপদী বিস্তৃতি। যেমন ধরো দুইটা পদ নিয়ে যদি কাজ করার একটা সহজ উদাহরণ দেখি আমরা, তাহলে হইতেছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা ছোটবেলায় ভাঙায় লিখছিলাম কি a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন ঠিক একইভাবে যদি এখানে তোমাকে a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা বের করতে বলতো, তাহলে কিন্তু এটা দ্বিপদী বিস্তৃতি এর মধ্যে পড়ে না, এটা তখন তিন পদের বিস্তৃতি হয়ে যায়। তাহলে এটা বাইনোমিয়াল এক্সপ্যানশন। এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটার মতন না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে আমরা এটাকে চাইলে দ্বিপদের মতন মানে চিন্তা করতে পারি। কিরকম, যে এটাকে আমরা বানায় ফেলতে পারি a প্লাস বি প্লাস সি, তারপরে সেটাকে আমরা বলতেছি হোল স্কোয়ার। তখন কিন্তু এটা আপাতভাবে আমরা যদি এটাকে দ্বিপদ হিসেবে চিন্তা করে তারপরে বিস্তৃতি করে দেই, তাহলেও ত্রিপদের জন্য যেই ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলাম? আচ্ছা, তাইলে এখন মূলত এগুলো তো আমাদের দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে এইটুকু অংশগুলা, এই জিনিসগুলাকে দরকার। তাইলে এখন আমরা যদি খেয়াল করি, ধরো তোমাকে বলা হইলো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এটার মান কত? এটার মান হচ্ছে 1। আচ্ছা, তোমাকে যদি বলা হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এটার মান কত? এটার মান হচ্ছে a প্লাস বি। ওকে, আচ্ছা, তারপরে যদি তোমাকে আমি বলি a প্লাস বি হোল স্কোয়ার, এটার মান কত? তখন তুমি বলবে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে যদি আমি বলি a প্লাস বি হোল কিউব, এটার মান কত? তুমি হয়তো এটাও পেরে যাবা, এ জানি a কিউব থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, পড়ছি এটা, তাই না? আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা বের করার জন্য তুমি সাহায্য নিতে পারো কি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। এই দুইটা জিনিসকে পরস্পর গুণ করলেই a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 পাওয়া যায় আপাত দৃষ্টিতে। কিন্তু আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি, মানে আমি এটাকে ডিরেক্ট এভাবে লিখে ফেলতে পারতেছি। তো তুমি হয়তো এটাকে এভাবে লিখতে পারবা না, এটা হবে 6a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে আসবে হচ্ছে 4ab কিউব, তারপরে আসবে হচ্ছে বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমি কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই, হ্যাঁ, কোনো রকমের অন্য কোনো কিছুর এরকম গুণটুন না করে আমি কিন্তু এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 লিখতে পারবো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 6 লিখতে পারবো। এগুলো আমি ক্রমান্বয়ে লিখে যাইতেই পারবো। কেন পারবো? কারণ এদের মধ্যে একটা কমন প্যাটার্ন ফলো করা হয়। যেমন ধরো এখানে যে সংখ্যাগুলা বা যে রাশিগুলো আমরা বানাইছি, এই রাশিগুলোর মধ্যে থেকে যদি তুমি এবার তাদের সহগগুলাকে আলাদা করে নিয়ে আসো, প্রথম অংশটা সে নিজে ছিল হচ্ছে পুরোপুরিভাবে 1, তাই না? তাহলে এই ঘরে লিখলাম আমরা 1। তারপরে এখানে আছে a, এখানে আছে b, এদের সহগ কত? যথাক্রমে 1 এবং 1। তাহলে এদের সহগগুলাকে এখানে লিখলাম 1 এবং 1। আচ্ছা, এবার বুদ্ধি করে একটা জিনিস খেয়াল করো, পরের লাইনে এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে আবারও 1। তাহলে আগের বার যে 3 জন ছিল, এবার আমার 2 জন ছিল, এবার মেম্বার হয়ে গেছে 3 জন। এবং 3 জনের পজিশনিংটা খেয়াল করো, এইখানে যদি তুমি এই দুইটাকে যোগ করো 1 এবং 1, তাইলেই তুমি 2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এই 1 এবং এই 1 যোগ করে এখানে 2 লিখব। তাহলে এখানে আমরা পাইলাম 2। আচ্ছা, তাহলে বাকি যে এখানে 1 ছিল আর এই 1 ছিল, এগুলো কোথায়? শুরুতে এবং শেষে সবসময় 1 বসাইতেই হয়। তো শুরু আর শেষের একটা, ওটা মোটামুটি কনফার্মড। তাহলে এখানে 1 থাকলো, এখানেও 1 বসাই দিলাম। পরের লাইনে দেখো কি হয়েছে, এখানে যে 1 ছিল আর এখানে যে 2 ছিল, এরা যোগ হয়ে 3 হয়েছে। এখানে যে 2 ছিল, এখানে যে 1 ছিল, সেটা যোগ হয়ে আবারও 3 হয়েছে। আর শুরুতে 1, শেষে 1। তাহলে 2 আর 1 এটা যোগ হয়ে কত হবে? 3 পাওয়া যাবে একটা।
আবার এইটা যোগ করে 3 পাওয়া যাবে, আর এই কোণে একটা 1, এই পাশে একটা 1। অনুরূপভাবে তাহলে এদের দুজনকে যোগ করে আমি এখানে 4 লিখতে পারি, এদের দুজনকে এখানে যোগ করে আমি 6 লিখতে পারি, এদের দুজনকে যোগ করে আবার আমি 4 লিখতে পারি, এবং শুরুতে এবং শেষে 1 বসায় দিতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে আবার পরের লাইন। এখন এইটা ছিল কিসের জন্য আসলে দেখো, এটা আমরা কিন্তু a টু দি পাওয়ার 4 এর জন্য, a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর জন্য বসাইলাম। এখন যদি আমার a প্লাস b হোল টু দি পাওয়ার 5 বলে, তাহলে প্রথম যেই সহগটা থাকবে সেটা হবে 1, তারপরের সহগটা এই দুজনের যোগফল মানে 5, তারপরে এই দুজনের যোগফল দ্যাট ইজ 10, তারপরে আবার এই দুজনের যোগফল দ্যাট ইজ কত হয়, আবারও 10। কি রে নে 110 হয়ে গেল কেন? এখানে 10, তারপরে আবারও 5, তারপরে আবারও 1। অনুরূপভাবে পরের লাইনটা বলো তো বুদ্ধি করে, এটা 1 হবে, এটা 1 হবে, এর মাঝের গুলা এখানে কি বসবে? 15 কেন? সরি 5 আর 6, এখানে বসবে 6, তারপরে 15, 6 এভাবে আসতেই থাকবে। বুঝতে পারলাম? আচ্ছা, সহজ ছিল। এবং একটা কমন প্যাটার্ন এখানে খেয়াল করার মতন, যে প্রথম যে সংখ্যাটা থাকে মানে সর্বোচ্চ যে ঘাতটা থাকে প্রথমে, সেই সর্বোচ্চ ঘাতটাই প্রথমে এর পাওয়ার হিসেবে বসে, তারপরে এর পাওয়ার কমতে থাকে। খেয়াল করছি? এখানে এর পাওয়ার 4, এখানে এর পাওয়ার 3, এখানে 2, এখানে 1, এখানে এর পাওয়ার কত বলতো লাস্ট পদে? 0। আচ্ছা, আর যদি আমি বলি যে বি এর পাওয়ার গুলার দিকে খেয়াল করো, বি এর পাওয়ার প্রথমে কত, তারপরে এখানে কত, এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। বুঝতে পারলাম? এবং সর্বোচ্চ ঘাত কত পর্যন্ত যায়? তোমার ওই যে এইখানে পাওয়ার যত পর্যন্ত উঠছে সর্বোচ্চ তত দূরই উঠবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন র্যান্ডমলি যদি আমাদেরকে বলে যে ভাই তাহলে আপনি এক কাজ করেন, আমাকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 8 বের করে দেখান, তাহলে কি করব? আচ্ছা, এখন তার মানে কি আমরা এখানে বসে বসে এখন তারপরে আর একটা সিরিজ লিখবো, তারপরে আরো একটা সিরিজ লিখবো, তারপরে তো আমি 8 এর রাশিটা পাবো, তাই না? এখন দেখো, তাহলে কি আমি কি এই সিরিজটা কি মুখস্থ করা শুরু করবো? প্যাসকেলের যে ত্রিভুজ আছে, প্যাসকেলের ত্রিভুজ যদি আমরা এভাবে মুখস্থ করতে বসি, তাহলে কিন্তু কখনোই শেষ করতে পারবো না, কারণ আমাকে পরীক্ষার হলের মধ্যে এত সময় দিবে না যে আমি মুখস্থ মনে করে তারপর লিখে তারপরে হচ্ছে বসাইতেছি। হ্যাঁ, এত সময় আমাদের নাই, কিংবা সময় দেওয়াও হবে না। আচ্ছা, সহগগুলা এই প্যাসকেলের ত্রিভুজ থেকে শুধুমাত্র সহগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই না? এবং পাওয়ার সম্পর্কে আমরা এইমাত্র ধারণা পাইলাম যে প্রথমে যে থাকে তার পাওয়ার ধীরে ধীরে কমে, আর পরে যে থাকে তার পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই তো? আচ্ছা, এই ধারণাটাই এখন কাজে লাগাইতে পারি আমরা। কিভাবে? যেমন ধরো আগে আমরা পাওয়ার গুলার নিয়ে কাজ করি, তারপরে দেখবো কি বলে সহগ কি হয় না হয় দেখা যাবে। তাহলে প্রথমে এ বসবে, এর সর্বোচ্চ পাওয়ার প্রথমে বসবে, তার মানে a টু দি পাওয়ার 8 বসবে। বি এর পাওয়ার কত হবে এই জায়গায়? 0, তাহলে বি লেখার দরকার নাই, বাদ। তারপরের রাশিতে এর পাওয়ার হয়ে যাবে 7, এবং বি এর পাওয়ার তখন 1। তারপরের রাশিতে a টু দি পাওয়ার 6, b টু দি পাওয়ার 2। তারপরের রাশিতে a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 3। তারপরে আসবে তোমার a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4। তারপরে a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 2, b টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 1 আর b টু দি পাওয়ার 7 প্লাস b টু দি পাওয়ার 8। বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে আরো কিছু ধারণা দেখি আমরা, মানে এই কমন প্যাটার্ন গুলো মনে রাখি যে প্রথমটার বাড়তে বাড়তে কমতে কমতে 0-তে গেছে, আর পরেরটার পাওয়ার হচ্ছে কি হয়েছে, বাড়তে বাড়তে হচ্ছে সর্বোচ্চ 8-এ আসছে, এবং এটা সর্বোচ্চ 8-এই হবে। এখানে যে n থাকবে এটাই হবে সর্বোচ্চ পাওয়ার। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি এই সংখ্যাটাকে বলি আমি n দিয়ে যদি প্রকাশ করি, হ্যাঁ n বলতেছি এটাকে, হ্যাঁ এই n,
তাহলে বলো তো পদ সংখ্যা কয়টা হয় বিস্তৃতি করলে? এখানে পদ আসবে কয়টা? n+1, একটা বেশি আসে, খেয়াল করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ঠিক আছে, আটটা আমার n এর মান ছিল 8, কিন্তু আমার পদ আসবে 9টা। বুঝতে পারলাম, একটা বেশি আসবে। এই জিনিসটা এখান দিয়েও তুমি খেয়াল করতে পারো। ধরো এইটা আসলে কত এর জন্য ছিল? a+b⁻6 এর জন্য। তাহলে 6 এর জন্য দেখো সহগ যতগুলা, নিশ্চয় পদও ততগুলাই হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকবারই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে পদের সংখ্যা এইখানে সর্বোচ্চ যেই পাওয়ারটা দেওয়া থাকে, এই পাওয়ার হিসেবে আর কি, পুরো ব্র্যাকেটের উপরে, সেই জিনিসটাই হচ্ছে কি হিসেবে বসে, এন তার থেকে সাথে এক যোগ করলে আমরা বলতে পারবো কয়টা পদ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে বলো তো এখান থেকে আমাকে বুদ্ধি করে যে মধ্যপদ কোনটা হবে এইখানে? হ্যাঁ, মধ্যপদ কোনটা হবে? A4B4 হচ্ছে মধ্যপদ, কারণ দেখো ওর বাম পাশে আছে কয়জন? 4 জন। আবার ওর ডান পাশে আছে কয়জন? 4 জন। তার মানে এ হচ্ছে মধ্যপদ। আচ্ছা, যদি আমি তোমাকে বলতাম যে a+b⁻9 ইকুয়ালস টু কিছু একটা হইতো, আমাকে বুদ্ধি করে বলো তো পদ সংখ্যা কয়টা হইতো? 10টা হইতো পদ সংখ্যা। তাহলে এটার মধ্যপদ আমি কিভাবে বের করতাম? হ্যাঁ, কি জানি তখন কি করতাম, তখন তো আমি মাঝখানে তো আর কিছু বলতে পারবো না, কারণ ওইটাকে যদি আমি সমান 2 ভাগে ভাগ করতে যাই, তাহলে দেখা যায় কি এক পাশে 5টা আছে, অন্য পাশেও 5টা আছে। তাহলে হেতেদের নিয়ে কাহিনী করে কোনো লাভ নাই। তাহলে কি করতে হয় এক্ষেত্রে? তোমার মধ্য অবস্থান কোনটা, তাই না? আগে প্রথমে সমান 2 ভাগে ভাগ করে ফেললাম, ডান পাশে 5টা, বাম পাশে 5টা দিছি। হ্যাঁ, তারপরে তার ইমিডিয়েট ডান পাশে যেই জন আছে এবং ইমিডিয়েট বাম পাশে যেই জন আছে, এই দুইটাকে নিয়ে আমরা হচ্ছে বলবো এরা হচ্ছে মধ্যপদ। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে মধ্যপদ বের করা খুব সহজ, তাই না? কিন্তু যদি মধ্যপদ জোড় হয়, বা সরি, যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যপদ বের করাটা তুলনামূলক কঠিন। আচ্ছা, আর একটা জিনিস দেখি, মধ্যপদ বের করব কিভাবে? এখন তো তোমার ধরো এখানে 8 আছে বা এখানে পদ সংখ্যা আছে, দেওয়া আছে, এটা সেটা ভালো কথা। তাহলে খুব ইজিলি যদি আমরা মধ্যপদ বের করতে চাই, মধ্যপদ আসলে হয় এখানে কয় নাম্বার পদটা? 5 নাম্বার পদটা মধ্যপদ হয়েছে। 9 এর জন্য, সরি 8 এর জন্য 5 নাম্বার পদ হয় মধ্যপদ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখি, সারা জীবন মনে রাখবে এটা, মানে মধ্যপদ নির্ণয়ের জন্য, মধ্যপদ নির্ণয়ের, এগুলো ইন্টারেও কাজে লাগবে, প্রত্যেকটা অঙ্ক ইন্টারে আছে। মধ্যপদ নির্ণয়ের জন্য যদি n জোড় হয় তাহলে n+2/2 তম পদ হবে মধ্যপদ। দেখো তো আমাদের এই সূত্রটার সাথে এই কন্ডিশনটা মিলল নাকি? বলছি যদি n জোড় হয়, n যদি জোড় হয় তাহলে n+2/2 তম পদ হবে মধ্যপদ। n এর মান কত এখানে, জোড় না বিজোড়? এই যে এটা দেখ, উপরেরটা 8 হচ্ছে জোড়, জোড়, তাহলে এটা হচ্ছে n এর মান। তাহলে কততম পদ নিতে হবে? n+2 মানে 8 যোগ 2 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো? 8 যোগ 2 মানে 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5। তার মানে 5তম পদ হবে মধ্যপদ। দেখো তো 5তম পদ মধ্যপদ, 1 2 3 4 5, 5তম পদ মধ্যপদ হইছে, মনে থাকবে? আচ্ছা, এইটার ক্ষেত্রে কাহিনী কি হবে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার 5 এবং 6 নাম্বার পদ, পঞ্চম এবং ষষ্ঠ, দুইটা হবে, এটা তো বুঝি যে দুইটা পাওয়া লাগবে আমাদেরকে, এটা ছাড়া উপায় নাই।
তাহলে বিজোড়ের জন্য কাহিনীটা কি তাইলে দেখি। যদি এবার আমরা বলবো যদি n বিজোড় হয় তাহলে n+1 divided by 2 ও n+3 divided by 2 তম পদ মধ্যপদ। তম পদ তো না, পদদ্বয়, তম পদদ্বয় মধ্যপদ। কিভাবে? যদি n বিজোড়, তাহলে n বিজোড় কত আছে? 9 আছে। তাহলে কি করব? n+1 divided by 2, তার মানে 9 যোগ 1 10 divided by 2 মানে 5 নাম্বার পদ। n+3 মানে 9 যোগ 3 divided by 2 6 হয়। 6তম পদ, তার মানে 5 এবং 6তম পদ হবে মধ্যপদ। বুঝতে পারলাম? আচ্ছা, তোমাকে আমি বললাম যে n এর মান 10, বলো আমাকে বুদ্ধি করে পদ সংখ্যা কত? 11। তুমি আমাকে বুদ্ধি করে বলো যে মধ্যপদ হবে কয় নাম্বার পদ? 6 নাম্বার পদ হবে তখন মধ্যপদ, কারণ 6 এর বামে থাকবে 5 জন, ডানে থাকবে আরো 5 জন, তাইলে 6 নাম্বার পদ হবে মধ্যপদ। এই তো সহজ। তাহলে মধ্যপদ বের করার নিয়ম শিখছি, পারবো? আচ্ছা, আর কখনো ভুল হবে না। ভুল কি? তুমি তো করোই নাই কখনো, ভুল কি হইব? আচ্ছা, এখন হচ্ছে এই সহগগুলা বের করা শেখা লাগবে আমাদের, কারণ এই নিয়ম কানুন আমরা শিখে ফেলছি যে এভাবে মানে কি বলে পাওয়ার গুলা কিভাবে বসাইতে হয়, তাই না? পাওয়ারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে পাওয়ার গুলা এইখানে দেখো তো, এই রাশিটার পাওয়ার কত? ওই যে তোমাকে ঘাত বের করা শিখাইছিলাম না? তাহলে বলো তো এর ঘাত কত? ভ্যারিয়েবল দুইটা আছে, খেয়াল কইরা। এই পদের ঘাত কত? 8। দেখো তো এই পদের ঘাত কত? এইটাও 8, এইটাও 8, এইটাও 8, সবগুলার পদের ঘাত দেখতে পাবা 8 হইতেছে। তাহলে বুঝতে পারলাম যে প্রত্যেকবার n এর মান কিভাবে মানে ডিস্ট্রিবিউট হবে। n এর মান এমন ভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে তাদের সবার মানে ভ্যারিয়েবল গুলার পাওয়ার গুলার যোগফল কত হয়? 8ই হয় আলটিমেটলি, বা ওই n হয়। বুঝতে পারলাম? মনে থাকবে? আচ্ছা, এইটুকু বুঝছি। তাহলে এখন আমরা হচ্ছে যে সহগ গুলা বসানো শিখি। সহগ কিভাবে বসায়? আচ্ছা, সহগ বসানোর জন্য হচ্ছে সমাবেশ নামে একটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সমাবেশ বা ইংলিশে এটাকে বলে কম্বিনেশন। ঠিক আছে? এটা তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে অনেকখানি আলাদা একটা টপিক, কিন্তু ক্যালকুলেশনটা সেম। বুঝছি? অনেকখানি আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে বিন্যাস সমাবেশ একটা চ্যাপ্টার আছে, প্লাস হচ্ছে আমরা যে সম্ভাবনা করি ইন্টারমিডিয়েটে, সেখানে হচ্ছে বিন্যাস সমাবেশের বহুল ব্যবহার আছে। কিন্তু তোমার এই দ্বিপদী বিস্তৃতির সাথে কেমনে কেমনে জানি এই জিনিসটা রিলেটেড। কিভাবে রিলেটেড? না, আসলে ক্যালকুলেশনটা রিলেটেড, এমনিতে কোনো রিয়েল লাইফ রিলেশন বেশি নাই। আচ্ছা, সমাবেশ কি বলে? সমাবেশ বলে হচ্ছে, ধরো তোমাকে বলা হইলো যে ধরো হইতেছে বাংলাদেশ দলে 16 জনের একটা স্কোয়াড আছে, ঠিক আছে? 16 জনের বাংলাদেশ ক্রিকেট দল। খেলা টেলা দেখো নাকি? ক্রিকেট দেখো? কি দেখো তাইলে? আচ্ছা, ধরলাম 16 জনের স্কোয়াড আছে, হ্যাঁ? তার মধ্যে এখন হচ্ছে এর ভিতরে 8 জন ব্যাটসম্যান, 8 জন আছে ব্যাটসম্যান যারা ব্যাট করে আর কি, হ্যাঁ? অলরাউন্ডার ধরো নাই, ধরো 8 জন ব্যাটসম্যান আছে, এরকম একটা টিম। এখন সিদ্ধান্ত নেওয়া হইলো যে আমাদের যে প্লেইং 11 হবে, মানে যেই খেলার ভিতরে মাঠে যারা নামে, মাঠে তো 16 জন নামে না, কয়জন নামে? 11 জন, তাই না? 11 জন নামে। 11 জনের মধ্যে সিদ্ধান্ত হইলো যে আমরা কি করব, 6 জনকে ব্যাটসম্যান নিব, 6 জন ব্যাটসম্যান নিব আর 5 জন বলার নিব। বুঝতে পারলাম? কথাটা খেয়াল করো। 8 জন ব্যাটসম্যান আছে কিন্তু আমার কাছে টোটাল, তার মধ্যে আমি 6টা ব্যাটসম্যান নিতে যাচ্ছি। তাহলে কত ভাবে 6টা ব্যাটসম্যানকে আমরা চয়েস করতে পারি, এটা হইতেছে কাহিনী। ঠিক আছে? তাহলে তোমার ধরো এখানে 8টা ব্যাটসম্যানের নাম আমি ক্রমান্বয়ে ধরে নিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ এ পর্যন্ত 8টা ব্যাটসম্যান। এই 8টা ব্যাটসম্যান থেকে এখন আমাকে 6টা ব্যাটসম্যান নিতে হবে, অথবা আমরা এইভাবে বলতে পারি এই 8টা লেটার থেকে আমাকে 6টা লেটার নিতে হবে। বুঝতে পারলাম? তাহলে ধরো তুমি কত ভাবে নিতে পারো। ধরো তুমি এ বি সি ডি ই এফ নিলা, তুমি বি সি ডি ই এফ জি নিলা, তুমি হইতেছে এ বি সি
ই এফ এইচ নিলা, 6টা হইলো। বুঝছি, এভাবে কিন্তু বহুত ভাবে তুমি এই ক্যালকুলেশন গুলা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, মানে মানে বহুত ভাবে এই জিনিসগুলো নেওয়া যায়, কিন্তু তুমি কি আসলে গুণে মনে রাখতে পারবা যে তুমি আগের বার কোনটা বাদ দিছিলা নাকি কোনটা নেও নাই? এভাবে যদি আমরা লিখে লিখে হিসাব করতে যাই, সারাদিন রাত পার হয়ে যাবে গা। তাহলে এটার জন্য একটা স্পেশাল নিনজা টেকনিকের আবির্ভাব হয়েছে। সেই স্পেশাল নিনজা টেকনিকটা হচ্ছে এরকম: যদি আর সংখ্যক বস্তু থেকে, যদি বলা হয় এরকম, যদি আর সংখ্যক, এটার ডিটেইলস আরো অনেক গভীর, আমি এখানে তোমাকে উপর ধারণা দেওয়ার জন্য এটা বলতেছি। যদি আর সংখ্যক বস্তু থেকে, আর না তো এন সংখ্যক, সরি, যদি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে, আর সংখ্যক বস্তু নিয়ে দল গঠন করতে বলে, তাহলে দল সংখ্যা বের করবো আমরা। তাহলে দল সংখ্যা হবে এনসিআর, ঠিক আছে? এনসিআর, তে ভাই এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে 8 জন, সরি, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নেওয়া। তাহলে এনসিআর বলতে বোঝানো হয়, এনসিআর ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল। এই জিনিস দেখছি আগে? আচ্ছা, যেটা বলতেছিলাম, না ঠিক আছে, এনসিআর করতেছিল তাই না? তাহলে এন, এটাকে বললাম, এটাকে প্রকাশ করা হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা কি বুঝায়? বুঝি? অবশ্যই বুঝি না, না বুঝাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে n ফ্যাক্টোরিয়াল কি এটা জানতে হবে, কিংবা এই যে এক্সক্লেমেশন সাইনটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সাইন। তাহলে n ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর এক থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, ঠিক আছে? এটাকে পড়া হয় কি n ফ্যাক্টোরিয়াল হিসেবে। তাহলে তোমাকে আমি বললাম তুমি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল সমান কত আমাকে বের করে দেখাবা, তাহলে তুমি কি লিখবা? ফ্যাক্টোরিয়াল মানে কি? এটা বলতেছি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, কথাটার মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। তাহলে 1 থেকে n পর্যন্ত কি কি স্বাভাবিক সংখ্যা আছে তাদেরকে হচ্ছে ক্রমান্বয়ে নিব, সবাইকে গুণ করে দেব। কিরকম? ধরো তোমাকে 3 ফ্যাক্টোরিয়াল বের করতে বললো, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? 1 থেকে 3 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল নিবা। তাইলে 1 গুণ 2 গুণ 3, 3 পর্যন্ত হয়ে গেছে, এদের গুণফল 6। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কি নির্দেশ করবে? 6 নির্দেশ করবে। তাহলে ধরো তোমাকে এবার দিলাম আমি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি করবা? 1 2 3 4 5 এ পর্যন্ত গুণ করে দিব, মান আসবে 120, ঠিক আছে? তারপরে তুমি 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল এভাবে বিভিন্ন মান আসতে পারে, বুঝতে পারলাম? আচ্ছা, ফ্যাক্টোরিয়ালটা কেয়ারফুলি দেখো, হ্যাঁ, এটা মানে অনেক কিছু নির্ধারণ করে দিবে, অনেক জায়গায় কাজে লাগে এই জিনিস। পুরো চ্যাপ্টারটাই কাজে লাগে, মানে পুরোটা একেবারে নিখুঁত ভাবে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যেগুলোকে বলে ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানে আমার জানি কি ছিল, 8 জন ব্যাটসম্যান থেকে 6 জন ব্যাটসম্যানকে বাছাই করতে হবে, তাই না? তাহলে 8 জন থেকে 6 জন নেওয়ার মানে হচ্ছে 8C6, এটাই তো বুঝাইছিলাম তাই না? n সংখ্যক থেকে r সংখ্যক নেওয়ার মানে হচ্ছে NCR। তাহলে 8 জন থেকে 6 জন নেওয়ার উপায় হচ্ছে 8C6, বুঝতে পারলাম? এই জিনিসটাকে আবার এইভাবেও লেখা হয়, বইয়ের ভিতরে দেখবা 8 আর নিচে লেখছে 6, এখানে একটা বড় এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, একই জিনিস নির্দেশ করে, মানে প্রকাশ মাধ্যম আর কি ডিফারেন্ট। আচ্ছা, এটার মান নির্ণয়ের জন্য কি করব? সূত্রটা কি? উপরে n ফ্যাক্টোরিয়াল যা আছে তাই, তাহলে উপরে কাকে বসাবো? লবে কে বসবে? 8 ফ্যাক্টোরিয়াল বসবে, আর নিচে বসবে n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে কত বসাবো?
8 minus 6. 8 minus 6 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 6 আর এর মান 6, তাহলে এখানে বসালাম 8 ফ্যাক্টোরিয়াল, এখানে বসালাম 2 ফ্যাক্টোরিয়াল, এখানে বসালাম 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝছি। এখন ক্যালকুলেটরের ভিতরে এইটুকের মান বসাই দিলেও হয়, অথবা হচ্ছে আমরা ম্যানুয়ালি হাতে কলমেও করতে শিখবো কিভাবে হাতে কলমে করতে হয়। এই জিনিসটাই আমরা হচ্ছে মানে ভালোভাবে খেয়াল করে দেখো, তোমার এটা মানে কি পরিমাণে যে কাজে দিবে এটা তুমি নিজে চিন্তা করতে পারবে না আসলে। আচ্ছা, 8 ফ্যাক্টোরিয়াল এই জিনিসটার দিকে তাকাই। দেখো 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙায় লিখলে আমরা পাচ্ছি কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8, ঠিক আছে? আচ্ছা, ধরো এই টোটাল জিনিসটাকে একসাথে ছোট করে লেখার জন্য আমরা কি বলি এটাকে 8 ফ্যাক্টোরিয়াল। এখন ধরো আমি এই পুরোটুক তো জানি এটা 8 ফ্যাক্টোরিয়াল, আমি কি করলাম এইখান থেকে শুধুমাত্র এইটুকু অংশ নিলাম। এইটুকু অংশকে কি বলা যেতে পারে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল বলা যেতে পারে। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটুকের মান কিন্তু আমি বসায় ফেললাম। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো তাহলে 6 7 8 এরকম বাকি থাকে। আচ্ছা, দেখো তো জিনিসটা কি এরকম লেখা যাইতো নাকি 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 8, তার মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত নিলাম আর 8 কে আলাদা করে রেখে দিলাম। একই কথা, এটাও আসলে 8 ফ্যাক্টোরিয়ালই নির্দেশ করতেছে। আচ্ছা, একই জিনিস ধরো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল দিছে। n ফ্যাক্টোরিয়াল মানে কি n হবে, বা যদি আমি উল্টা দিক থেকে লিখি n, তারপরে n এর আগের সংখ্যা, তারপরে n এর আরো একটা আগের সংখ্যা, তারপরে এভাবে পিছাতে পিছাতে লাস্টে 3 2 1 এরকমই তো, তাই না? এখন ধরো আমি এইখান থেকে এই পর্যন্ত গুণফল নিতে চাচ্ছি, এটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি? বুঝো নাই? 1 থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল কি দিয়ে প্রকাশ করা যায়? n factorial দিয়ে। না, এই পর্যন্ত, পুরাটুক না, 1 থেকে এইটুকু। একটু আগে কি করলা? একটু আগে 8 পর্যন্ত ছিল তোমার টোটাল, তুমি কি 8 পর্যন্ত গেছো? যাও নাই, তুমি 7 পর্যন্ত যে থেমে গেছিলা, তাই না? তো এটাকে লিখছো 7 ফ্যাক্টোরিয়াল, 8 কে আলাদা করে লিখে রাখছো। তাহলে এখানেও তো তাই, এবার একটু উল্টা দিক থেকে লিখতেছি। 1 থেকে n-1 পর্যন্ত গেলাম আর 8 কে আলাদা করে রেখে দিলাম, বা n কে আলাদা করে তাহলে n আলাদা থাকলো। আর এইটুকু আসলে কি 1 থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা না? তার মানে এটা হবে n-1 হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু তুমি এখানেই করছো, দেখো এটা কিন্তু একই কথা। 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু তুমি কি লিখছো 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে কি n ইনটু n এর আগের সংখ্যা তার উপরে হোল ফ্যাক্টোরিয়াল। এই যে 8 8 8 এর আগের সংখ্যার উপরে হোল ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো তো এইখানে যে 8 ফ্যাক্টোরিয়াল আছে, এই 8 ফ্যাক্টোরিয়ালটাকে আমি এভাবে লিখতে পারি না 8 ইনটু 7 ইনটু 6, তারপরে কি আসবে? 5 factorial। তারপরে 5 ফ্যাক্টোরিয়াল, মানে 5 4 3 2 1 এভাবে আসতে থাকবে। আমি যদি এখানে একটা ফ্যাক্টোরিয়াল সাইন দিয়ে দেই, তাহলে আসলে কি নির্দেশ করতেছে? যে 7 এবং 8 আছে, তারপরে 6 থেকে আবার 1 পর্যন্ত। এমনিতেও তো তাই, তাই না? তাতে আমার উপকারটা কি হইলো? তাহলে দেখো লাইনটা আমার ছোট হয়ে গেল। নিচে ছিল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কাটা। বুঝতে পারলাম? তাহলে উপরে কে থাকলো 8 আর নিচে থাকলো 7, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 2 এর গুণ 2, তো 2 রে 8 দিয়ে কেটে দিলাম 4, 4 সাথে 28। বুঝতে পারছি কি? এটার জন্য কিন্তু দেখো আমার কিন্তু এই 1 থেকে 8 পর্যন্ত গুণ করার দরকার হয় নাই। আমি সিম্পল কিছু নিয়ম ব্যবহার করছি, যে এটাকে ভাঙায় আমি যদি 6 ফ্যাক্টোরিয়ালে রেখে দেই, নিচেরটার সাথে ম্যাচ আপ করায় রেখে দিয়েছি, নিচেরটার সাথে উপরেরটা কাটটা দিছি, তারপর আমার লাইন ছোট হয়ে গেছে, তারপর বেসিক আমি হাতেই ক্যালকুলেশন করতে পারি। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝছি। কাহিনী এখানেই শেষ না। কাহিনী হইতেছে এই জিনিসটাকে আরেকটু শর্ট করা যায়, এবং সেই শর্ট করাটাই দেখবো এখন। এখন ধরো আমরা একটু আগে কিসের মান বের করলাম? 8c 6 এর মান। তোমাকে আমি বললাম 8c 2 এর জন্য আমাকে সূত্রটা বের করে দেখাও তো। সূত্র বসায় দেখো, কি লিখবো এখানে?
এই যে উপরের সূত্রটা আছে, দেখে দেখে বলো, সমস্যা নেই। 8C2 যদি দেই তোমাকে আমি, এখন 8C6 করলাম না একটু আগে, এখন বলতেছি 8C2 বের করো। 8C2 বের করতে হবে, তাহলে কি করব? 8 factorial হলে পরে নিচে হবে 8 minus 2 factorial, তারপর হচ্ছে 2 factorial, এরপরে ওয়েট তুমি তাহলে কি পাইলাম? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, না? দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এইটার আর এইটার মধ্যে? না, শুধু আগে পিছে। আগে পিছে, এবং আগে পিছে গুণের মধ্যে আগে পিছে থেকে কোনো লাভ নাই, কাটাকাটি গেলে পরে কিছুই বাকি থাকবে না, তাই দুইটার মান সমান আসবে, বুঝি? আচ্ছা, তাহলে 8C6 আর 8C2 এর মান সমান আসলো, ইসানে গায়ের মামুলি ঘটনা। আচ্ছা, তাহলে দেখি তো, তোমাকে এবার আমি বললাম 7C2, এটা লেখো তো, এটা বলো তো কি লিখতে হবে? 7 C2, এই যে দেখতে পাচ্ছ না যেটা, উপরে হচ্ছে 7 factorial, then নিচে হচ্ছে 7 minus 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল, factorial, 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে 7 into 6, এরপর 5 factorial কাটাকাটি করে। কাটাকাটি মান বের করতে হবে না, এইটুক ঠিক আছে, এইটুক বুঝছি, এইটুকু বুঝছি কাহিনী। হ্যাঁ, দুটো বুঝছি। তাহলে তুমি আমাকে বুদ্ধি করে বলো 7C5 কত হবে? 7 से 5 সেমই হবে, জাস্ট 2 আগে হবে, 5 পিছে। সেমই হইতেছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। কেন এরকম হইতেছে, কেন এই প্যাটার্নটা কেন পাচ্ছি আমরা, যে এই মানে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা 2 নিতেছি, একবার 5 নিতেছি, আবার এখানে নিছিলাম 2 আর 6, এগুলো মিলে গেল কিভাবে? কেন মিলতেছে? কেন কেন? ড্রবোর্ড তো বেশি ঝামেলা করতে, ড্রবোর্ডই তো হ্যাং করে বসে। 7 এর মান আবার সেম হয় কেমন? আমরা এখানে 7C2 এর জন্য আর 7C5 এর জন্য আমরা সেম পাইছি, তোমার কি মনে 7C3 এর জন্য সেম হবে? নাও 7C3 দেখো তো কত হয়, বলো। 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? তারপরে নিচে কত? minus 2 4 factorial, নিচে আসবে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কি আগেরটার সাথে মিললো? এটা আর এটা কি সেম হয়? সেম না তো, তাই না? এইগুলা, এই দুইটা কিভাবে সেম হইলো, কিংবা আমি কিভাবে বুঝলাম যে এইটা আর এইটা যদি তোমারে বলি তাহলে সেম পাওয়া যাবে, বা এইটা একটা বললাম আর এইটা আর একটা বললাম, এই দুইটা সেম হবে? তুমি আমাকে র্যান্ডমলি এরকম দুইটার বলো তো, যে এন মানে সামথিং সি সামথিং কিছু একটা বলো, দেখো আমি তার মানে তার মতন একই মান দিবে এরকম আরেকটা চেহারা কাউকে বলে দিতে পারবো, বলো দেখি। 7C5 টাইপের অথবা 7C2 এরকম কিছু একটা বলো, সামথিং সি সামথিং, বলো দেখি। 9C3 9C3, আমি তোমাকে এখনই বলে দিলাম 9C6 এটা সমান হবে, দেখি। 9 ফ্যাক্টোরিয়াল নিচে হবে 9 minus 3, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে আবার একটা 3 ফ্যাক্টোরিয়াল গুণ, আর নিচে দেখো 9 ফ্যাক্টোরিয়াল, 9 থেকে 6 বাদ 3 ফ্যাক্টোরিয়াল, আর 6 ফ্যাক্টোরিয়াল একই জিনিস না? বুঝছি? তাহলে এখানে নিশ্চয়ই একটা নিনজা টেকনিক কাজ করতেছে, সেই নিনজা টেকনিকটা হইতেছে, খেয়াল করো, প্রত্যেকবার নিচে যে আমি সংখ্যা দুইটা ব্যবহার করি, প্রথম কথা তো উপরের দুইটা তো সেম হইতেই হবে, 9 আর 9 সেম হইতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এখানে দেখো যাদের মধ্যে সিমিলারিটিস ছিল, 8 এবং 8 সমান ছিল, এখানে 7 এবং 7 সমান ছিল, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, দেখো এখানে আছে 6, এইখানে আছে 2, এই দুইটা যোগ করলে কত হয়? 8, যেটা সি এর উপরে ছিল আসলে। এইখানে দেখো 2, এখানে আছে 5, যোগ করলে কত হয়? 7 হয়। এই 7টা 7ই তো, এই 7 হচ্ছে এদের মাথায় বসে আছে, তাই না? আবার দেখো 9 এর জন্য যেটা তুমি বলছো 3 আর 6 যোগ করলে কত হয়?
9 হয়, যেটা আসলে মাথায় বসেছিল। তাহলে তুমি এখন আমাকে বুদ্ধি করে বলো তো যে 10C3 সমান 10C কত হবে? কি বলো 10? বলাতে কি লেখছিও তো, লেখা দেখো না। 10C3 ইকুয়ালস টু 10C কত হইলে এই দুটো সমান হবে? এখানে কোন সংখ্যাটা বসালে বলতে পারবো এই দুটো সমান? 7. 7, কারণ 3 আর 7 যোগ করলে 10 পাওয়া যায়। এইটাই হইতেছে আমাদের সূত্র। সূত্রতে বলা হয় NCA ইকুয়ালস টু NCB হবে যদি এবং কেবল যদি কি হবে বলো তো? যদি এবং কেবল যদি A প্লাস B সমান N হয়, তাই না? বুঝতে পারলাম? এটা একটা সিদ্ধান্ত হিসেবে মনে রাখা যেত। আচ্ছা, এই কাহিনীও শিখছি। তাইলে তোমাকে যখন ক্যালকুলেশন তুমি করবা, হঠাৎ করে তুমি দেখছো যে তোমার কাছে আচ্ছা, এইটার উপকারিতাটা কি এটা একটু পরে বুঝতে পারবো আমরা। আপাতত থাক এখানেই। আচ্ছা, এখন এই যে আমি যে এনসিআর এটা সেটার ভ্যালু বের করতেছিলাম, এটা বের করার এখন একটা সহজ নিয়ম দেখাই। সহজ নিয়মটা হচ্ছে কিরকম? তোমাকে যদি বলা হয় যে ধরো 8C3 বের করতে দিছে, হ্যাঁ, তাহলে কি করব? প্রথমত 8 এবং 3 সংখ্যা দুটো মনে রাখো, 8 এবং 3। তাহলে নিচে আগে 3 এর জন্য ফ্যাক্টোরিয়াল লিখবো। লিখছি 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে কি করব? নিচে যতগুলা সংখ্যা নিছো, তুমি কয়টা সংখ্যা নিছো? 3টা। উপরে 8 থেকে পিছনের দিকে ততগুলো সংখ্যা নিব। 8, 7, 6 শেষ। বুঝছি? এর বেশি আগাবো না। নিচে যত ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যাটা আছে সেটা তার ফ্যাক্টোরিয়াল লিখবো। সেখানে যতগুলো সংখ্যা ব্যবহার হয়েছে ততগুলো সংখ্যা উপর থেকে পিছনের দিকে নিতে হবে খালি। বুঝতে পারলাম? তাহলে এই বুদ্ধি করে তুমি আমাকে বলো, এমনকি যদি আমি দেই হচ্ছে 10C3, তাহলে এটাকে কি লিখবা? প্রথমে কি করব বলছি? নিচেরটা লিখবো 1 2 3, লিখবো 1 2 3, তারপর তারপর হচ্ছে 10 into 9 8. তারপরে 10 9 8 7 এ কি যাব? যাব না। 3 ঘর, শুধু 3 ঘর পর্যন্ত গেলেই শেষ। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেনে ধরো দিছে 17C 4, সরি 4 না, ধরো 17C 14 এটা বের করতে দিছে। তাহলে কি করব? 17C 14. আমি 14টা লিখবো। 1 থেকে 14 পর্যন্ত এভাবে লিখবো, তাই না? তার থেকে ভালো তো দেখো, আরেকটা নিনজা টেকনিক আমরা এখন একটু আগে শিখে আসছি। এইটা সমান আরো একটা সংখ্যা আছে, সেটা জানি কি? এটা সমান এটা সমান আর একটা সংখ্যা 17C 3. 17C3। তুমি বলো তো, যখন 14 থাকে তখন হরে 1 থেকে 14 পর্যন্ত লিখতে হয়। যখন 3 থাকে তখন হরে 1 থেকে 3 পর্যন্ত লিখতে হয়। যখন হরে 14 থাকবে তখন 17 থেকে পিছনে 14 ঘর যাইতে হবে। যখন নিচে 3 থাকবে তখন 17 থেকে পিছনের দিকে 3 ঘর যাইতে হবে। কোনটা ভাল লাগে? সবুজটা না গোলাপিটা? গোলাপিটা। অবশ্যই গোলাপিটা। তুমি যদি দেখো যে তোমার এরকম মানে বড় সংখ্যা চলে আসতেছে, 18C5 বের করতে দিছে, 5 তো না, ধরো 18C15 বের করতে দিছে, বড় সংখ্যা চলে আসছে, তুমি জানো এটারে তো ছোট করা যায়। 18C3 বানায় ফেললে এটারে, তারপরে ক্যালকুলেশন করে দিব। এটাই কি লিখবো? 17, তার আগের সংখ্যা 16, তার আগের সংখ্যা 15, নিচে 1 গুণ 2 গুণ 3। এখানে একই কাহিনী, 18, তার আগের সংখ্যা 17, তার আগের সংখ্যা 16, 1 গুণ 2 গুণ 3। বুঝতে পারলাম? তাহলে প্রয়োজন মতো আমরা কি করতে পারি? আমাদের এই যে মানে মানে এই সংখ্যাগুলোকে অল্টারনেট করে বসায় তারপরে আমি মান বসায় দিতে পারি, হ্যাঁ? আচ্ছা, তাহলে বুদ্ধি করে বলো তো, তুমি ধরো অঙ্ক করতে করতে তোমার ধরো মুখস্থ হয়ে গেছে যে 5C2 সমান 10 হয়। এটা তোমার মুখস্থই হয়ে গেছে, বললাম, ঠিক আছে? এটা যদি তোমার মুখস্থ হয়ে যায়, তাহলে তুমি এখন বলো তো 5C3 সমান কত হবে? 10. এটা সমানও 10 হবে, কারণ ওই 2 আর 3 যোগ করলে 5ই হয়। বুঝতে পারলাম? তার মানে তুমি যদি একটা মানে তুমি আসলে যদি একটা সংখ্যা বাই এনি চান্স তোমার মুখস্থ হয়ে যায় কোনো একটা কম্বিনেশনের ভ্যালু,
এনসিআর কোনো একটা মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু তোমার আসলে দুইটা মুখস্থ হইতেছে টেকনিক্যালি, বুঝতে পারি? হ্যাঁ আচ্ছা, ধরো তুমি বের করতেছো 7C2, ঠিক আছে? তখন কি করলা তুমি? 7C2 বের করতে যা তুমি কিন্তু একই সাথে ধরো এটা যদি মুখস্থ হয়ে যায় তুমি 7C5 ও মুখস্থ করে ফেলছো, বুঝতে পারছি? তার মানে একই ধারার ভিতরে এই 7 এর 7C1 7C2 7C3 7C5 7C4 এই একই জিনিসের ভিতরে কিন্তু রিপিট হইতে দেখা যায়। তার মানে 7C2 এর ভ্যালু এবং 7C5 এর ভ্যালু সমান। একইভাবে দেখো 7C3 এর ভ্যালু এবং 7C4 এর ভ্যালু সমান, তাই না? হ্যাঁ বুঝি? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে চলো দেখি আমরা একটু উপরে ঘুরে আসি। এই ধারাটাকে কমপ্লিট করি 7 এর জন্য। 1, তারপরে 7, তারপরে 21, তারপরে হচ্ছে এটা কত? এটা কত হয়? 35, 35 এটা হচ্ছে 35, এটা কত? এটা আবার 21, এটা আবার 7, এটা আবার 1। এইখানেও দেখো এরকম ঘটনা ঘটে। 21 আর 21 সমান, 35 আর 35 সমান। এইখানেও এমন আছে 15 আর 15 সমান, এই যে 6 এর জন্য 15 15 সমান, 6 আর এই দিককার 6 সমান, এইখানে 5 আর 5 সমান, এইখানে 10 আর 10 সমান, এইখানকার 4 এবং 4 সমান। এগুলো কেন হচ্ছে? এগুলো হইতেছে এই সমাবেশের এই প্রপার্টিটার কারণে যে হয় হয়ে গেল যে এই দুইটা সমান হবে যদি এবং কেবল যদি a প্লাস b ইকুয়ালস টু n হয়। এই যে সমাবেশের এই ধারণা এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। কি সমাবেশ? সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশের ভাবে মানে ব্যবহার করে আমরা হচ্ছে এগুলা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারি। এটা কিন্তু তোমার এই 9 10 এ হাতে ধরে শিখাবে না, এগুলো কিন্তু ইন্টারের জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এগুলো শিখে আমার লাভ কি হলো? কম্বিনেশন কেন শিখতেছি আমি? শিখতেছি কারণ ওই যে সহগগুলো আমার প্যাসকেলের ত্রিভুজে বসানোর কথা ছিল সেটা আসলে ডিরেক্টলি তোমার এই কম্বিনেশনের সূত্র ব্যবহার করে সহগগুলা বানায় ফেলান যায়। কেমনে বানান যায়? ধরো তোমাকে বলা হইলো যে a প্লাস b হোল রেজ টু পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে নিয়ম হচ্ছে আমি জানি কি হবে, প্রথমটা কি হবে a টু দি পাওয়ার 5 বুঝি, তারপরেরটা কি হবে a টু দি পাওয়ার 4 to the power b, 4 তারপরে a cube b square ভেরি গুড, তারপর a square b cube a স্কয়ার b, তারপরে a b a টু দি পাওয়ার 4, 4 তারপরে কে আছে? তারপরে b টু দি পাওয়ার 5। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানকার মানে সামনে যে সহগগুলা বসবে সহগগুলা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে বসবে 5c0। তোমাদের বইয়ে কি এই চিহ্ন ব্যবহার করছে নাকি c দিয়ে করছে? হ্যাঁ, এমনিই করছে। আচ্ছা, এই চিহ্ন না করাই ভালো, হুদাই জ্ঞানজাম লাগে, বিরক্ত লাগে দেখতে, দেখতেও তো বিরক্ত লাগার কথা এটা। আচ্ছা, তারপরে 5c1, তারপরে 5c2, আমাদের সময় অবশ্যই এগুলাই করছি আমরা। 5c3 হয়, এটা হবে 5c4, এটা হবে 5c5, বুঝতে পারলাম? আচ্ছা, এখন তুমি তো জানো অলরেডি যে এটা 5c1 আছে, তাহলে এটা সমান ভ্যালু কার হবে? 5c4 এর জন্য। 5c2 5c3 একই জিনিস, তার মানে এগুলোর মান আসলে সমান হবে। এই দুইটার মান সমান হবে, এই দুইটার মান সমান হবে, আর প্রথমটা এবং শেষেরটার জন্য 1 এবং 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে আছে 5c5 এই জিনিসটা জানি কি মিন করে মনে আছে? 5c5 মানে ছিল যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বাছাই করার বা দল গঠন করার উপায়। এখানে 5টা কলম আছে তোমার কাছে, a b c d, a b c d e 5টা কলম আছে। এই 5 জনের থেকে 5 জনকে নিয়ে আমি একটা দল গঠন করব। কত ভাবে করা যায়? একভাবেই, কারণ আমি এখানে কাউকে বাদ দেওয়া লাগতেছে না, কাউকে এক্সট্রা করে নিতেছি, কাউকে নিতেছি না, এরকম কোনো হিসাব নাই। সবাইকে একসাথে নিয়ে আমি একটা দল গঠন করে ফেললাম, একবারে এটার হিসাব হয়, বুঝতে পারলাম? এই কারণে 5c5 এর মান কত হবে? 1। এটা তো এমনিতে মনে করো তোমার এই উদাহরণ দিয়ে বুঝালাম 1। যদি আমরা অঙ্ক করে দেখি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল নিচে কি হবে? 5 মাইনাস 5 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটা, এখানে নিচে থাকে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হলো? 0 ফ্যাক্টোরিয়াল মানে আবার হইতেছে 1, বুঝছো?
এখানে একটা স্পেশাল জিনিস আছে, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এটা একটা প্রমাণ আছে যেটা আমার মনে নাই, পরের ক্লাসে যদি সময় হয় বা মনে পড়ে তাহলে দেখাই দিব, অথবা বইও থাকতে পারে। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, তাইলে সেই হিসেবে আমরা উপরে পেতেছি 1, নিচে পাচ্ছি 1, পারলাম কত 1। তো ওই তো 5c5 1 হবে। তাহলে অনুরূপভাবে 5c 0 কত হবে, এটাও 1 হবে। এই কারণে দেখো পরের সংখ্যাটা, তুমি যখন a প্লাস বি হোল রেজ টু পাওয়ার 6 নিচ্ছিলা, তাহলে প্রথমে সহগ হিসেবে কাকে বসাবো বলো তো? 6c0, তাই না? তারপরে 6c1, এভাবে আসতে থাকবে। তাহলে 6c0 কত দিবে? আবারও 1 দিবে। আবার তুমি পরেরটার জন্য 7c0 আসবে, ওটার মান কত হবে? সেটার মানও একই হবে। বুঝতে পারলাম? আচ্ছা, ড্রপ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এটা 6c0 এর জন্য 1 আসে, 7c0 নিলেও সেটার মানও 1 আসবে। তাহলে প্রত্যেকবার 6c0, 7c0, 8c0 প্রত্যেকবার প্রত্যেকটা বিস্তৃতির প্রথম যে সহগটা সেটা কত হয়? 1 হয়। তার পরেরটার ক্ষেত্রে খেয়াল করো 5c1, এটার মান কত হবে? 5c1 এর ভ্যালু 5 ফ্যাক্টোরিয়াল। ওই ফ্যাক্টোরিয়ালের নিয়মে তো আমার যাওয়ার দরকার নাই, তাই না? কি জানি সূত্রটাই মাত্র দেখলাম। হরে কাকে বসাবো? হরে বসাবো 1, তাই না? 1 এর ফ্যাক্টোরিয়াল 1, আর উপরে বসবে কে? 5 থেকে পিছনের দিকে কয় ঘর যাব? 1 ঘর, মানে 5, হুদা 5। তাহলে এটার মান দিতেছে 5। তার মানে আমরা বুঝলাম 5c1 সেটার ভ্যালু দিবে 5। তোমাকে যদি বলি 6c1 সেটার ভ্যালু দিবে কত বলো তো বুদ্ধি করে? 6। এরকম যদি আমি বলি 100c 10c 100, 10c 10, সেটার মান দিবেও কত? 0, সরি এটার মান তো 1। চলো কি করতে দিলাম, হ্যাঁ 10c1 এটার মান হবে 10। অনুরূপভাবে তোমাকে বললাম আমি nc1 কত হবে? n, বুঝি? দেখো তো nc2 কত হয়? এটা কিভাবে বের করবো nc2? ওই যে আমি যে সূত্রটা দেখাইলাম, কি করব? প্রথমে নিচে যে আছে তার জন্য ফ্যাক্টোরিয়াল বসাবো, তাহলে 1 into 2 বসাইছি। আচ্ছা, উপরে কাকে বসাবো? নিচে 2 ঘর পাইছি, তাহলে উপরেও n থেকে পিছনের দিকে 2 ঘর যাব, n, এবং n এর আগের সংখ্যা, n এর আগের সংখ্যা কত? n-1, শেষ। আচ্ছা, অনুরূপভাবে তোমাকে বললাম আমি nc3 বের করো। nc3 মানে হচ্ছে 1 into 2 into 3। তারপরে n থেকে পিছনের দিকে কত ঘর? 3 ঘর, n into n-1, তারপরে n-2। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এভাবে nc3, nc4, nc5 একটা সময় সে যায় কততে যায় ঠেকবে লাস্টে? ncn এ যে ঠেকে যাবে বা থেমে যাবে। ncn এর মান কত আসবে তখন? 1 আসবে। বলো তো বুদ্ধি করে, এটা কি লিখলাম? nc n-1 এটার মান কত আসবে? হ্যাঁ, এটাকে ওই যে সম্পূরক সমাবেশের ধারণা দিয়ে করে ফেলো তো, পারবা? সম্পূরক সমাবেশ নিয়ে আসো। ওই যে n আর এটা সূত্রটা সম্পূরক সমাবেশ মানে হচ্ছে ওই যে nca equals to ncb, কখন হয় সেটা? তারপরে বসবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n-1 ওইটা। এই যে এটা বলতেছি তো, এটা কখন সমান হয়? সম্পূরক সমাবেশ মানে কি? ওই যে 7c3 সমান যে 7c4 হয়েছিল, ওই বুদ্ধিটা। দেখো তোমাকে যখন আমি বললি যে তুমি 10c3 এটা সম্পূরক সমাবেশ বের করো, তুমি কি করো আসলে? তুমি কি বলো এটা সমান কত? 10c কত বলো? 7। এই 7 সংখ্যাটা তুমি কিভাবে পাইছো বলো তো? 10 থেকে 3 বিয়োগ করে পাইছো না? এটাই। তাহলে যদি তোমাকে আমি এই যে এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসায় দিছো, তাই না?
তাহলে এইটার সম্পূরক সমাবেশের জন্য কি করতে হবে? তো বিয়োগ করতে হবে। করো। NC বিয়োগ করে কত পাবো? n থেকে বিয়োগ করবা কত? n-1 বিয়োগ করবা, তে কত হবে? n-n+1, তে কত থাকবে? হুদা 1। তাহলে এখানে লিখবা 1। এবার বুঝছি? বুঝো নাই? হুম, না তাহলে NC1 এর মান কত? 10 say 10 minus 1. বুঝি নাই আবার। এটার মান NC1 এর মান বলছো না? হ্যাঁ NC1। NCn minus 1. আরে বেটা, আরে মান কত এটার? সংখ্যাতে মান কত? এটা তো তুমি ওর বাম পক্ষটাই বলতেছো আমারে। এটা শুনে আমি কি করব? এটার মান স্পেসিফিক মান কত? একটু আগেই করছো তুমি, ভুলে গেছো এখন। 1. আব বেটা, এই যে দেখো NC1 NC1 এর মান কত? n এই যে দেখো n, এগুলো বের করছি তো, একটু আগেই বের করছি আমরা। এখানে করছিলাম যে আমরা হ্যাঁ, দেখাচ্ছিলাম NC0, কোনো কিছুর C0 থাকলে সেটা 1 হয়। কোনো কিছুর C1 থাকলে ওই সংখ্যাটা নিজেই হয়। কেন ওই সংখ্যাটা নিজে হয়? কারণ এটার জন্য আমরা সূত্র দেখছিলাম এরকম, যে নিচের ফ্যাক্টোরিয়াল বসে, তাহলে নিচে 1 আছে, 1 ফ্যাক্টোরিয়াল, উপরে আছে n, n থেকে পিছনের দিকে তাহলে কয় ঘর যাব? এক ঘর, হুদা n। তাহলে শুধু n থাকে অবশিষ্ট। বুঝতে পারলাম? তাহলে NC1 কত হবে? n হবে। তাহলে NCn-1 কত হবে? এটাও n হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এই সংখ্যাগুলাকে এখন বসাবো কিভাবে, এটা কিন্তু অলরেডি দেখাইছি। তাইলে এখন তোমাকে আমি যদি র্যান্ডমলি বলি যে তোমার কাছে দেওয়া আছে a প্লাস b, এটার উপরে পাওয়ার ধরো দিয়ে দিলাম আমি তোমারে 13, ঠিক আছে? তাহলে প্রথমে সহগ কত হবে? সহগ মানে একদম ভেঙে ভেঙে right লিখবো। তাহলে হবে 0 13C0, প্রথম কাজ এইটা, তাই না? তারপরে 13 say না না, 1. এ বি সি, এ বি বসাবা না? এর সাথে এ বি আসবে না? এর সাথে আসবে a raised to power 13, b raised to power 0, না? বুঝছি? না বুঝছি। বুঝো না? হলো তো। এটা তুমি পারো। এটার বিস্তৃতিতে প্রথম পদ a to the power 13 হয়, এটা পারো না? মনে পড়ছে? আচ্ছা, হঠাৎ কনফিউজ হয়েছিলাম। হ্যাঁ, a to the power 13 হয় আর b to the power 0 হয়। এইটুক তো আমরা আগেই করছি। কিন্তু আমি তখন বারবার সহগগুলা বাদ দিয়ে তোমাকে শিখাচ্ছিলাম। এখন কিন্তু আমরা সহগ বসানোর শিখাইছি। সহগ হবে হচ্ছে 13C1 থেকে, 13C0 থেকে শুরু হবে, 13C1, 13C2 এভাবে বাড়তে থাকবে। এটাই তো, তাই না? তাহলে এই যে কি করলাম, এটা বসাইলাম। আচ্ছা, পরের লাইনে কি করব? 13 C1 13C1 A12 to the power 12 নিব, b to the power 1 নিব। B1. আচ্ছা, আচ্ছা, তুমি এখানে B0 লিখছো না? b to the power 0 মানে 1, সরি, হ্যাঁ এইটুকের মানে 1 না? মানে এটা লিখছো কেন? উদ্দেশ্য আছে, টাকা আমি লিখি নাই, কাজ আছে। তারপরে 13 C2 A11 B2. তারপরে এমনি করে আল্লাহর দুনিয়া আসতেই থাকবে সংখ্যাগুলো, তাই না? আচ্ছা, হুম, এখন তোমাকে যদি আমি হঠাৎ করে বলি যে এই বিস্তৃতিতে 8 নাম্বার পদ কোনটা, কি করবা তখন? 8 নাম্বার পদ যদি বের করতে বলে দিই মুখের উপরে, আগে বলো এখানে টোটাল পদ আছে কয়টা? 14টা 14টা। খেয়াল করে 14টা আছে। প্রথম পদে কি তোমার 13C1 হিসাব হয় না কি হয়? 0 হিসাব। তার মানে প্রথম পদে আসলে 1 না হয় 1 থেকে কম হয় কিছু একটা। এখন এটাকে বলা হয়, ধরো তোমাকে বের করতে বললাম আমি r+1 তম পদ, r+1 তম পদ মানে কি? আর হচ্ছে যে কোনো একটা সংখ্যা, তোমাকে আমি বললাম যে 8 নাম্বার পদ বাইর করো, তাহলে আর এর ভ্যালু কত বলো তো? 8 ভালো করে দেখ।
তোমাকে আমি বের করতে বলছি 8 নাম্বার পদ কত, তাহলে আর এর ভ্যালু কত? আর 13 minus 8. কি করলে তুমি? এই যে এই আর এর ভ্যালু, তোমাকে যখন বলি আমি 8তম পদ মানে 8তম পদ, হ্যাঁ 8তম পদ, হ্যাঁ আমি বলতেছি তোমাকে যে এই যে তোমাকে যদি আমি বলি 8তম পদ বের করো, তাহলে আর এর ভ্যালু কত, মানে হচ্ছে এই 8 এবং এই কথা দুইটা সেম, এই কথা দুইটা যদি সেম হয় তাহলে আর প্লাস 1 মানেই তো 8, তাই না? তার মানে আর প্লাস 1 মানে হইতেছে 8, তাহলে আর এর মান কত হইল রে ভাই? 7, এটা বুঝাইতেছি আমি। এখন তোমাকে আমি বললাম 13তম পদ, তাহলে আর এর মান কত বলো? আর হচ্ছে 12. 12, এটাই তো, আর এর মান 12। তোমাকে যততম পদই বের করতে বলুক তার আগের সংখ্যাটা মাথায় নিয়ে কাজ করবা, ঠিক আছে? যখন বের করতে বলছে আরতম পদ, বা সরি 8তম পদ, 8তম পদ, তখন তার আগের সংখ্যাটা নিব, কারণ আগের সংখ্যায় তখন আর এর ভ্যালু কত হবে? 7 হবে, এটা বুঝাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর এর ভ্যালু 7, তাহলে 8 নাম্বার পদ বের করি, আর এর ভ্যালু 7। আর এর ভ্যালু 7 হওয়ার মানে হচ্ছে যে, আর এই ম্যাথে n এর ভ্যালু কত? 13 না? হুম, আমরা এখন সাধারণ পদ লেখা শিখতেছি। 8তম পদের ক্ষেত্রে এই 13c কত বসবে বলো তো বুদ্ধি করে? 7 বসবে, কারণ শুরু হয় গণনা কত? শূন্য থেকে। শূন্য 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে 1, 3 নাম্বারে হচ্ছে 2, তাই না? তাহলে 8 নাম্বারে আসবে হচ্ছে 7, বুঝি? যেহেতু শূন্য থেকে গণনা শুরু হয়েছে, বুঝছি? বুঝছি। যেমন এখানে 3 নাম্বার পদ, কিন্তু সংখ্যা কত ব্যবহার হয়েছে এই জায়গায়? 2। এটা 2 নাম্বার পদ, সংখ্যা কত ব্যবহার হয়েছে এই জায়গায়? 1। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার পদ, তাহলে সংখ্যা ব্যবহার হবে তার আগেরটা 7, মনে থাকবে? আচ্ছা, এখন কেন আমি এইটা করলাম, এই যে এই 0 তারপরে এই 13 এগুলো কেন লিখলাম? আছে কাহিনী হয় কি, নিয়মটা হচ্ছে a এর যখন আমি পাওয়ার বসাবো তখন 13 থেকে 7 বিয়োগ করে বসাতে হয়। নিয়মটা এরকম আসলে, মানে তুমি এখানে যেই নিছো, যেই ধ্রুবকটা নিছো, যেই সহগটা নিয়ে আসছো, সেই সহগের উপরে যে আছে নিচে যে আছে তাদেরকে বিয়োগ করে এর পাওয়ার হিসেবে লিখতে হয়, বুঝছি? আর বি এর পাওয়ারটা সরাসরি বসায় দিতে হয় 7 হিসেবে, বুঝতে পারলাম? দেখো এখানে এই প্যাটার্নটাই ফলো করা হয়েছে, 13c0, দ্যাট ইজ আসলে a টু দি পাওয়ার 13 মাইনাস 0, দ্যাট ইজ 13, এবং b টু দি পাওয়ার সরাসরি এই নিচের সংখ্যাটা 0, 13c1, দ্যাট ইজ a রেইজ টু পাওয়ার 13 মাইনাস 1, লেখা হয়েছে কত? 12, এবং এই যে 1 ছিল এটা ডিরেক্ট পাওয়ারে বসে যাবে b এর। আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি বলি এখন যে a প্লাস b হোল রেইজ টু পাওয়ার n, এটা একটা বিস্তৃতি। এই বিস্তৃতিতে তোমাকে বলা হইল r প্লাস 1 তম পদ বের করো। r প্লাস 1 তম পদ কত হবে? তখন তুমি কি করবা? তোমার তাইলে ওই যে কি ছিল, 8 এর জন্য 7 নিছি, r প্লাস 1 এর জন্য কত নিতে হবে সংখ্যাটা? r প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ r নিতে হবে, তাই না? তাহলে আমার এখানে বসাইলাম কত? এটা ছিল 13c 7, তাহলে আমার এখানে 13 বদলে কত বসবে? n বসবে, কারণ পাওয়ার হিসেবে আমি কত নিছি? n নিছি, তাহলে nc r, তারপরে এর পাওয়ার হিসেবে কত বসাবো? n মাইনাস r, তারপরে b এর পাওয়ার, হ্যাঁ আর হুদা আর, এই তো শেষ। এই হচ্ছে কাহিনী। কোন একটা বিস্তৃতি যদি এরকম ভাবে থাকে a প্লাস b হোল রেজ টু পাওয়ার n, তাহলে আমাদের যে কোনো পদ যদি আমাদেরকে নির্ণয় করতে বলে ওইখান থেকে, তোমার কিন্তু দেওয়া থাকবে এখানে 100 200 400 500 অনেক কিছু দিতে পারে, এত বড় দিবে না যদিও, ধরো তোমার 30 35 দিল, হ্যাঁ, তারপরে তোমাকে বের করতে বললো যে এখানে তোমার 26 নাম্বার পদ কোনটা হবে, তোমার তো পুরা বিস্তৃতি লেখে বের করার সময় নাই, কি করব?
যদি ধরো এরকম দিছে, এখন একটা উদাহরণ করি, 30 পাওয়ার দিছে a প্লাস b হোল রেজ টু পাওয়ার 30, বলছে তোমারে 23তম পদ বের করো। 23তম পদ কি করব বলো? 23তম পদের জন্য ওই বিশেষ সংখ্যাটা কত নিব? 22। তাহলে কি লিখবো এবার? 30 C 22, তারপর তারপর A হবে হচ্ছে 30 minus 22 আর B হবে হইতেছে 22। ভেরি গুড, নাইস। আচ্ছা, এইটি যদি বুঝে থাকি তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো। তোমাকে এবার একটা বিস্তৃতি দিলাম, 1 প্লাস বি হোল রেজ টু পাওয়ার 9, এটার তুমি আমাকে বলবা 4 নং পদ। তাহলে 9 C 3, তারপর হচ্ছে 1 9 minus 3 আর B হইতেছে 3। ইয়ে হইতেছে 3। শেষ? শেষ, এই চ্যাপ্টার শেষ, মনে হয় না আর কিছু আছে এই চ্যাপ্টারে। এখন উদাহরণের অঙ্কগুলার আমরা তুলে নিয়ে এসে বসাই। উদাহরণের 3টার আগে শেষ করে লই আমরা। আচ্ছা, এটারে বিস্তৃত করতে কইছে, পদ কয়টা হবে আগে বলো? 3x এর পর কি আছে? 4 আছে, আমার একটা লেখা নেই। পদ পদ কয়টা? 5টা হবে। 5 পদ হবে 5টা। মধ্যপদ কত হবে? কোনটা হবে? 3 নাম্বারটা 3 নাম্বারটা, ভেরি গুড। তাহলে 3x হোল রেজ টু পাওয়ার 4 প্রথম সংখ্যা বলো। ভাইয়া পুরো 5 লিখছে। বসাও বসাও আমারটা বসাও। 4, আমারটা 5 লেখা। আচ্ছা, সমস্যা নাই তো, 3 জন 4 জনই করি, তো কথা। আচ্ছা আচ্ছা, তাহলে 4 0 40 না, 4c0, ভালোভাবে কও, 4c0। তারপরে এটা আমি বা কি লিখলাম বেহায়ার মতো। হ্যাঁ, 4c0। তারপরে তারপর হচ্ছে 1 to the power 4 3x 3x হোল রেজ টু পাওয়ার 0। তারপরে তারপর হচ্ছে 4c1 4c1। 1 তারপরে 1 2 এই 1 3 কি রে? 1 কিউব, ভালো করে কও। ধ্যাৎ। আমি কিউব বলছি, ফার্স্টে গুলো 3 বলতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর 3x1 আবার কি কইলা? এখন কি কইলো? 3x টু দি 1 পাওয়ার হবে 1, না। টু দি পাওয়ার 1। আচ্ছা তারপরে 4c2, তারপর হুম হচ্ছে 1 স্কোয়ার, তারপর 3x স্কোয়ার, তারপর হচ্ছে 4c3 1 actually 1 to the power 1, ওকে। হুম তারপর 3x কিউব, তারপর 4c4 1 0 3x4 1 3 রেজ to টু the power পাওয়ার 0 আর 3x হোল রেজ টু পাওয়ার 4। 3x টু দি পাওয়ার 4 মানে শুধু x এর উপরে 4 বসায়, হোল রেজ টু পাওয়ার 4 মানে সহ আছে। আচ্ছা আচ্ছা হোল বুঝলাম, এবার কি বলছো? রেইজ না কি বলছো? আচ্ছা, এটা হচ্ছে দুই ভাবে পড়ে, এক এক দল এক এক ভাবে পড়ে। এটাকে বলা হচ্ছে 3x হোল টু দি পাওয়ার এমনে বলে হোল টু দি পাওয়ার 4। হ্যাঁ, আর আমি বলি হচ্ছে 3x হোল রেজ টু পাওয়ার, বলি রেজ টু পাওয়ার, হোল রেজ টু পাওয়ার। রেজ টু পাওয়ার কথাটার মানে হচ্ছে যে 3x এর পাওয়ার 4 ঘাত পর্যন্ত উন্নীত করে পাই, ঠিক আছে? সেইটা, এটা বাংলাটা হচ্ছে এরকম, 3x হোল রেজ টু। আচ্ছা, এটা গেছে, এটা শেষ। এটারে ভাঙা চুরে এখন ওই যে 4c1 4c2 কেমনে বের করে, এগুলো বাচ্চাদের জিনিস শিখছো। আচ্ছা, তারপরে এটার 5 1 মাইনাস 3x হোল রেজ টু পাওয়ার 5। এটার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হয়, ওই যে মাইনাস আছে যেহেতু, যে 1 নিব, তারপরে 3x হোল রেজ টু পাওয়ার 5, তাহলে প্রথমটার জন্য আসবে 5c0, তারপরে 1, তারপরে মাইনাস 3x হোল রেজ টু পাওয়ার 0, আর এটার পাওয়ার 5 আছে একটা, তারপরে 5c, শুরুতে এটা তো 5c1
হ্যাঁ 5c1 1 raised to power 4 minus 1 minus 3x আর কি whole raised to power 1 আসে। তাহলে এইখান থেকে যে মাইনাসটা আছে এই সামনে কিন্তু মাইনাস চলে আসবে, বুঝছো? কিন্তু তার পরেরটাতে আবার মাইনাস 3x এর পাওয়ার কত 2 হয়ে যাবে, তখন সেখান থেকে কিন্তু আর কোনো মাইনাস বের হয় না, তাই না? 5c2 1 to the power 3 minus 3 whole raised to power 2, তাহলে কি হইতেছে? এই যে এখান থেকে মাইনাসটা বের হচ্ছে না। তাহলে দেখো প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে আসবে আবার মাইনাস, তারপরে প্লাস, এভাবে আসতেই থাকবে, বুঝছি? যদি তুমি মাইনাসটাকে বাদ দিয়ে লিখতে চাও তাহলে প্লাস মাইনাস এভাবে লিখতে পারো, তবে ওটা না করাই ভালো, হুদাই ঝামেলা চলে যেতে পারে। কখন কোন অঙ্কে ভেজাল করে রেখে দিবে ঠিক নেই। 5c5 1 c 1 raised to power 0 minus 3 raised to power 5 শেষ। পারবো? আচ্ছা, আর এটারে কইছে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো, এই একই কাহিনী, পারবা সব। ঠিক আছে, আর বাকি জিনিসপত্র বললাম তো, আমি তোমাকে শুধুমাত্র দ্বিপদ বিস্তৃতির ধারণা দিছি। অঙ্ক কিভাবে করতে হয়, পরীক্ষায় কি অঙ্ক আসে, এটা কিছুই বলি নাই। কিংবা পরীক্ষার অঙ্ক বা কোশ্চেন গুলা কিভাবে সলভ করতে হয়, আরো কিছু ট্যাকটিক্স আছে। যতটুকু বুঝাইছি সেইটা মাথার মধ্যে, আমি যতদূর বুঝছি তুমি অনেক ভালোভাবেই বুঝছো, কিন্তু এইখানকার ক্যালকুলেশন গুলা আরেকটু ইজিলি কিভাবে করা যায় এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটরে এগুলো বসানোর থেকে, টাইপ করার থেকে মুখে মুখে যদি করার অভ্যাস করতে পারো, ক্যালকুলেটরে টাইপ করার আগে দেখবা যে অ্যান্সার বের করতে পারতেছো। বুঝছি? তো এটা একটু আচ্ছা তুমি হ্যাঁ ফ্যাক্টোরিয়াল এর এক্সাক্ট বাংলা কি? নাই। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের এক্সাক্ট বাংলা নাই, তবে এটার আর একটা চিহ্ন আছে যে n ফ্যাক্টোরিয়াল, এটাকে এভাবেও লেখা হয়। ঠিক আছে, নাই বাংলা নাই, এইভাবেও লেখা হয় মাঝে মাঝে। অথবা এটাকে আসলে n ফ্যাক্টোরিয়াল পড়ে না, আমাদের n ফ্যাক্টোরিয়াল পড়তে সুবিধা হয়, আসল পড়ার নিয়ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, বুঝতে পারলাম? ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3 এভাবে পড়ে, আমাদের পড়তে সুবিধা হয় বলে আমরা n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এমনি এমনি করি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আসল অঙ্ক কিভাবে করতে হয় এটা আমরা পরের দিন দেখবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই, তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানান, অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলোও জানাতে পারেন। এবং আপনি যদি হায়ার ম্যাথের, এসএসসি হায়ার ম্যাথের এলজেব্রা এক্সপ্রেশন অর্থাৎ চ্যাপ্টার 2 শেষ করতে চান, তাহলে হচ্ছে আমাদের এই কি বলে স্ক্রিনে লিংক দেখতে পাচ্ছেন, অথবা আপনি ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তারপরে আপনি যদি সম্ভাবনা সম্পর্কে জানতে চান সেটারও লিংক থাকবে। আর আরো একটা চ্যাপ্টার করা আছে আমাদের হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এটা 11.1 11.2 আমাদের করা আছে, সেটার লিংকও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টিল দেন হ্যাভ আ গুড ডে, গুড টাইম, টাটা এভরিওয়ান।